ইউরোপ থেকে আমদানিকৃত গাড়িতে 25% শুল্ক আরোপের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মানি থেকে 5,000 আমেরিকান সৈন্য প্রত্যাহার করতে যাচ্ছে পেন্টাগন। যুদ্ধের চাপ মোকাবিলায় ইউক্রেনের সেনাবাহিনীতে বড় ধরনের সংস্কারের ঘোষণা প্রেসিডেন্ট জেলেনস্কির। জ্বালানি সংকটে ইউরোপের এভিয়েশন খাত বিপর্যস্ত হতে পারে পর্যটন শিল্প। গাজাগামী ফ্লোটিলা আটক, নেতানিয়াহুর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন মন্তব্য স্পেনের প্রধানমন্ত্রীর। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবর আপনাদের সামনে এক নজর তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমদানিকৃত কার এবং ট্রাকের উপর শুল্ক বাড়িয়ে 25% করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। গত বছর স্কটল্যান্ডের টার্নবেরিতে হওয়া দ্বিপাক্ষিক চুক্তিতে শুল্কের হার 15% নির্ধারিত থাকলেও ইইউ তা লঙ্ঘন করছে বলে অভিযোগ প্রেসিডেন্ট ট্রাম্পের। তার দাবি, ইউরোপিয়ান দেশগুলো পূর্বের বাণিজ্য চুক্তি যথাযথভাবে মেনে চলছে না। এদিন ফ্লোরিডার ওকালায় এক জনসভায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জার্মানির মতো দেশগুলো বছরের পর বছর আমেরিকানদের ঠকিয়ে কর্মসংস্থান ছিনিয়ে নিয়েছে। তিনি ইউরোপিয়ান গাড়ি নির্মাতাদের আমেরিকায় কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়ে বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত গাড়িতে কোনো শুল্ক দিতে হবে না। তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইউরোপিয়ান কমিশন। ব্রাসেলস জানিয়েছে তারা চুক্তি মেনেই চলছে এবং আমেরিকান পদক্ষেপের বিপরীতে পাল্টা ব্যবস্থা নেওয়ার বিকল্প খোলা রাখছে। The European Union has not adhered to it, so we've increased the tariffs on all cars coming into the United States by 25% and trucks. Knowing that if Mercedes and BMW and the truck companies and all of the people out there that send stuff in and didn't pay anything for years, they ripped us off, they took our jobs away from us. Not anymore, it's the opposite. They're all coming back. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের দীর্ঘস্থায়ী সামরিক মৈত্রীতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। নেটো মিত্র জার্মানি থেকে 5,000 সৈন্য প্রত্যাহারের চূড়ান্ত ঘোষণা দিয়েছে আমেরিকা। ইরান যুদ্ধ এবং প্রতিরক্ষা ব্যয় নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের সাম্প্রতিক তিক্ততা এই সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে। কেবল জার্মানি নয়, ট্রাম্পের রোশানল থেকে বাদ পড়ছে না ইটালি ও স্পেনও। এই সৈন্য প্রত্যাহারের সুদূর প্রসারী প্রভাব বদলে দিতে পারে নেটোর ভবিষ্যৎ। দীর্ঘদিনের সামরিক অংশীদারিত্বে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল ওয়াশিংটন। শুক্রবার পেন্টাগন আনুষ্ঠানিকভাবে জার্মানি থেকে প্রায় 5,000 আমেরিকান সৈন্য সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের দেয়া এই আদেশ অনুযায়ী আগামী 6 থেকে 12 মাসের মধ্যেই এই প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হবে। বর্তমানে জার্মানিতে 36,000-এর বেশি সক্রিয় আমেরিকান সেনা মোতায়েন রয়েছে, যার প্রায় 14% এখন কমিয়ে আনা হচ্ছে। এই সিদ্ধান্তের অংশ হিসেবে চলতি বছরের শেষে জার্মানিতে মোতায়েন হতে যাওয়া একটি লং রেঞ্জ ফায়ার ব্যাটালিয়নের পরিকল্পনাও বাতিল করেছে পেন্টাগন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ ইরান যুদ্ধে আমেরিকার কোনো সুনির্দিষ্ট এক্সিট স্ট্র্যাটেজি নেই বলে সমালোচনা করার পর প্রেসিডেন্ট ট্রাম্প তাকে অযোগ্য হিসেবে আখ্যায়িত করেন। চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ গত সোমবার মন্তব্য করেছিলেন যে তেহরান আলোচনার টেবিলে ওয়াশিংটনকে অপদস্থ করছে। এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জার্মানির কড়া সমালোচনা করেন এবং দাবি করেন যে ইউরোপ ও জার্মানি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের লড়াইয়ে আমেরিকাকে পর্যাপ্ত সাহায্য করছে না। জার্মানি কেবল একটি মিত্র দেশই নয়, এটি আমেরিকার বাইরের বৃহত্তম লজিস্টিক হাব। এখানে রয়েছে রামস্টাইন এয়ারবেস, যা মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় আমেরিকান ড্রোন অপারেশন এবং রসদ সরবরাহের প্রধান কেন্দ্র। এছাড়া বুচেল এয়ারবেসে আমেরিকার প্রায় 15 থেকে 20টি পারমাণবিক বোমা সংরক্ষিত আছে বলে ধারণা করা হয়, যা নেটোর যৌথ নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া স্টুটগার্টে অবস্থিত ইউএস ইউরোপিয়ান এবং ইউএস আফ্রিকান কমান্ডের সদর দপ্তর। পর্যবেক্ষকদের মতে এই সৈন্য প্রত্যাহার কেবল জার্মানি নয়, বরং মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় আমেরিকান লজিস্টিক সক্ষমতাকেও দুর্বল করতে পারে। বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যাটালিয়ন বাতিল হওয়ায় রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেল। সৈন্য প্রত্যাহারের ফলে নেটোর পূর্ব সীমান্তে রাশিয়ার প্রভাব আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই সৈন্য প্রত্যাহার কেবল সামরিক নয়, অর্থনৈতিকভাবেও জার্মানিকে ক্ষতিগ্রস্ত করবে। প্রায় 10,000 জার্মান সরাসরি এবং আরও 70,000 জন পরোক্ষভাবে এই ঘাঁটিগুলোর উপর নির্ভরশীল, যা আঞ্চলিক অর্থনীতিতে বছরে প্রায় 3.5 বিলিয়ন ইউরো যোগ করে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরান যুদ্ধে সহায়তা না করলে ইটালি এবং স্পেন থেকেও সৈন্য সরানো হতে পারে। তিনি অভিযোগ করেছেন, লোহিত সাগরের বাণিজ্য পথ সচল রাখতে ইউরোপিয়ান মিত্ররা তাদের নৌবাহিনী পাঠিয়ে সহায়তা করতে অনীহা প্রকাশ করছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বোরিস পিস্টোরিয়াস এই পদক্ষেপকে অনুমেয় বলে অভিহিত করে জানিয়েছেন, ইউরোপিয়ানদের এখন নিজেদের নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নিতে হবে। তিনি আরও জানান, জার্মানি ইতিমধ্যেই তাদের সামরিক বাহিনী বা বুন্দেসওয়্যার সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সঠিক পথেই রয়েছে। অন্যদিকে আমেরিকান কংগ্রেসের ডেমোক্র্যাটরা এই সিদ্ধান্তকে বিপজ্জনক হিসেবে বর্ণনা করে বলেছেন, এটি মিত্রদের দূরে সরিয়ে দিয়ে পরোক্ষভাবে রাশিয়ার স্বার্থ রক্ষা করবে। নেটো মুখপাত্র অ্যালিসন হার্ট জানিয়েছেন, তারা আমেরিকান এই সিদ্ধান্তের খুঁটিনাটি বোঝার চেষ্টা করছেন এবং ইউরোপিয়ান দেশগুলোকে জিডিপির 5% প্রতিরক্ষা খাতে ব্যয়ের আহ্বান জানিয়েছেন। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। রাশিয়ার সঙ্গে দীর্ঘ 4 বছরের যুদ্ধে জনবল সংকট ও ক্লান্তির মুখে বড় ধরনের সামরিক সংস্কার পথে হাঁটছে ইউক্রেন। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান। এদিকে দক্ষিণের খেরসন শহরে একটি মিনি বাসে রাশিয়ার হামলায় 2 জন নিহত হয়েছে। এছাড়া খার্কিভ শহরে রুশ ড্রোন হামলায় 4টি পেট্রোল পাম্প ক্ষতিগ্রস্ত এবং 4 জনের আহত হওয়ার খবর দিয়েছে আঞ্চলিক গভর্নর। 4 বছর ধরে চলা যুদ্ধ, থেমে থাকা কূটনৈতিক আলোচনা আর বাড়তে থাকা জনবল সংকট, এমন বাস্তবতায় সেনাবাহিনীতে বড় সংস্কারের ঘোষণা দিয়েছে ইউক্রেন। 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর শুরুতে স্বেচ্ছাসেবকদের ঢল নামলেও সময়ের সঙ্গে তা কমে গেছে। দুর্বল প্রশিক্ষণ, পর্যাপ্ত সহায়তার অভাব এবং কঠোর নিয়োগ প্রক্রিয়া সব মিলিয়ে কমছে আগ্রহ। এই পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নিয়েছে কিয়েভ। লক্ষ্য জনবল সংকট কাটানো, দীর্ঘদিন দায়িত্বে থাকা সেনাদের অব্যাহতি এবং যুদ্ধ সক্ষমতা বাড়ানো। এ বিষয়ে শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাবাহিনীর সংস্কারের বিষয়গুলো তুলে ধরেন। পূর্ণমাত্রার যুদ্ধের 5ম বছর যুদ্ধের নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রথমত, আমাদের সেনাদের আর্থিক ভাতা বাড়ানো হবে। পিছনের দায়িত্বে মাসে অন্তত 30,000 রিভিনিয়া আর যুদ্ধক্ষেত্রে আরো বেশি। ফ্রন্টলাইনের পদাতিকদের বেতন 250,000 থেকে 400,000 রিভিনিয়ার মধ্যে নির্ধারণের লক্ষ্য রয়েছে। যুদ্ধের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দায়িত্বে রয়েছে পদাতিক বাহিনী। অবিরাম ড্রোন হামলার মুখে তাদের টিকিয়ে রাখতে বাড়ানো হচ্ছে বেতন ও সুযোগ সুবিধা। যুদ্ধে যোগ দেয়া অনেক সেনার নির্দিষ্ট চাকরির মেয়াদ গত 4 বছরের মাঝেই শেষ হয়েছে। তারপরও মাসের পর মাস একই অবস্থানে দায়িত্ব পালনের অভিযোগ রয়েছে। নতুন পরিকল্পনায় দীর্ঘদিন দায়িত্বে থাকা সেনাদের অব্যাহতির পথ তৈরি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। আগামী জুন থেকেই এই পরিবর্তন কার্যকর করা হবে বলে জানা যায়। এদিকে দক্ষিণ ইউক্রেনের খেরসন শহরে একটি মিনিবাসে রাশিয়ার ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছে। বেসামরিক এলাকায় চালানো এই হামলায় আরও 7 জন আহত হয়েছেন বলে জানিয়েছে আঞ্চলিক প্রধান অলেক্সান্দ্র প্রকুডিন। কয়েক ঘন্টা পর একই শহরে আরেকটি মিনিবাসে হামলা চালায় রাশিয়া, এতে চালক আহত হন। এছাড়া ইউক্রেনের কৃষ্ণসাগর উপকূলে ওডেসা শহরেও রাশিয়ার আরেকটি হামলায় বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন সকালে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে 4টি পেট্রোল স্টেশন এবং চুহুইভ শহরের একটি স্টেশনে রুশ ড্রোন হামলা চালানো হয়। এতে 2 জন আহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর টেলিগ্রামে জানিয়েছেন। অন্যদিকে রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী তুয়াপসে বন্দরে শুক্রবার ইউক্রেনিয়ান ড্রোন হামলায় আগুন লাগে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। গত 16 এপ্রিলের পর থেকে এটি তুয়াপসেতে 4র্থ হামলা। রয়টার্সে প্রকাশিত ভিডিওতে তুয়াপসের আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। ইউরোপের আকাশপথে এখন এক অস্থির সময়। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে মহাদেশটির বিমান চলাচল খাত। হু হু করে বাড়তে থাকা জেট ফুয়েলের দাম আর জ্বালানির তীব্র সংকটে পড়ে হাজার হাজার ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে বড় এয়ারলাইন্সগুলো। পর্যটন মৌসুমের আগে এমন পরিস্থিতিতে গভীর অনিশ্চয়তায় সাধারণ ভ্রমণকারীরা। এতে কেবল পর্যটকরাই বিপাকে পড়েননি, বরং দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়েছে অনেক ছোট বড় এয়ারলাইন্স।
গ্রীষ্মের যে সময়টাতে ইউরোপের আকাশপথ পর্যটকদের ব্যস্ততায় মুখরিত থাকার কথা, সেখানে এখন শুধুই অনিশ্চয়তা। আমেরিকা ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপের জেট ফুয়েলের বাজার এখন লাগামহীন। যুদ্ধের শুরু থেকে এই পর্যন্ত জ্বালানির দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA সতর্ক করেছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউরোপে চরম জ্বালানি সংকট দেখা দিতে পারে। সাপ্লাই চেইনের এই ভয়াবহ বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ পর্যটকরাও। অনেকেই আটকা পড়ার ভয়ে যাত্রা বাতিল করার কথা ভাবছেন, আবার কেউ কেউ বলছেন টিকিটের অতিরিক্ত দাম তাদের জন্য এক বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। We almost canceled our flight because I was afraid that we couldn't get back from Sri Lanka to Belgium. We also travel to Sicilia in September, so we hope that that flight is also going to continue. The cost is higher, so that's a burden. পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বড় বিমান সংস্থাগুলো। জার্মান এভিয়েশন জায়ান্ট লুফথানসা আসন্ন গ্রীষ্মকালীন মৌসুমে তাদের প্রায় 20,000 শর্ট হল ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। অন্যদিকে বাজেট এয়ারলাইন্স রায়ান এয়ারের প্রধান নির্বাহী সতর্ক করেছেন যে জ্বালানির এই উচ্চ মূল্য অব্যাহত থাকলে অনেক এয়ারলাইন্স দেউলিয়া হয়ে যেতে পারে। Which destination will win? মূল প্রশ্নটি এখন গন্তব্য নিয়ে। এবছর মানুষ কোন ধরনের ছুটি পছন্দ করবে? সম্ভবত তারা লম্বা সফরের বদলে স্থানীয় বা কাছাকাছি কোনো গন্তব্য বেছে নেবে। ফলে অনেক জনপ্রিয় পর্যটন কেন্দ্র তাদের নিয়মিত ব্যবসা হারাবে। So holidays may be more, গত 2 মাসে ইউরোপে ফ্লাইট বুকিং কমেছে প্রায় 20%। বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতির কারণে দূরপাল্লার বদলে কাছাকাছি স্থানীয় গন্তব্য ভ্রমণে ঝুঁকবে পর্যটকরা। পরিস্থিতি সামাল দিতে ইউরোপিয়ান কমিশন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও বাজার বিশ্লেষকরা বলছেন যুদ্ধ এখনই থেমে গেলেও বাজার স্থিতিশীল হতে অন্তত 8 মাস সময় লাগতে পারে। It might take 8 months, for the market to sort of get back to the old equilibrium, and so this type of situation is likely to carry on for some time. ইউরোপের অর্থনীতিতে প্রতি বছর $120 বিলিয়ন বেশি অবদান রাখে এভিয়েশন খাত। জ্বালানি সংকটের এই নেতিবাচক প্রভাব যদি দীর্ঘস্থায়ী হয়, তবে কেবল এয়ারলাইন্স নয়, বরং পর্যটনের উপর নির্ভরশীল পুরো অঞ্চলই ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়বে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। গাজাবাসীর জন্য রওনা হওয়া ত্রাণবাহী নৌযানগুলোকে আবারও বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফ্লোটিলার সংগঠকরা জানিয়েছেন শুক্রবার ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় তাদের ত্রাণবাহী নৌযান আটক করার পর 168 জন প্যালেস্টাইনপন্থী কর্মীকে গ্রিক নৌযানে স্থানান্তর করে গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে তাদের নিজ নিজ দেশে পৌঁছানোর জন্য হেরাক্লিয়ন বিমানবন্দরে নেওয়া হয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ এই দলটি গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল। বিমানবন্দরে কর্মীদের স্বাগত জানান কূটনৈতিক ও সমর্থকরা। তাদের মধ্যে গ্রিসে তুর্কির রাষ্ট্রদূত চাকতাই এরচিয়াস এবং স্পেন দূতাবাসের প্রতিনিধিরাও ছিলেন। এ সময় বিক্ষোভকারীরা তাদের প্যালেস্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিক সাইফ আবু কেশেক এবং ব্রাজিলের থিয়াগো আভিলার মুক্তির দাবি জানান। ইসরায়েল ও আয়োজকদের বিবৃতি অনুযায়ী এই দুজনকে ইসরায়েলি কর্তৃপক্ষ আটক করেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। গাজাগামী ত্রাণবাহী নৌবহরে থাকা থেকে আটক হওয়া স্প্যানিশ নাগরিকের মুক্তি দাবি করেছেন। শুক্রবার দক্ষিণ স্পেনে এক রাজনৈতিক সমাবেশে সানচেজ বলেন, গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে অংশ নেওয়া বিদেশি নাগরিকদের ইসরায়েল অপহরণ করেছে, যা আন্তর্জাতিক নীতির নতুন লঙ্ঘন। নেতানিয়াহুকে সরাসরি উদ্দেশ্য করে তিনি বলেন, স্পেন সবসময় তার নাগরিকদের সুরক্ষা দেবে এবং আন্তর্জাতিক আইন রক্ষায় অটল থাকবে। তবে ইসরায়েল জানিয়েছে তারা গাজার উপর আরোপিত আইনসম্মত নৌ অবরোধ ভাঙার কোনো চেষ্টা মেনে নেবে না। নেতানিয়াহু সরকারের ইসরায়েলি কর্তৃপক্ষ কয়েকজন নাগরিককে অপহরণ করেছে, যারা প্যালেস্টাইন অভিমুখে যাওয়া একটি ত্রাণবাহী ফ্লোটিলায় ছিলেন। ইসরায়েল সেখানে বিদেশি নাগরিকদের অপহরণ করেছে, যাদের একজন স্প্যানিশ। আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলতে চাই, স্পেন সবসময় তার নাগরিকদের সুরক্ষা দেবে। আমরা সব সময় আন্তর্জাতিক আইন রক্ষা করব এবং এটি আন্তর্জাতিক আইনের আরেকটি লঙ্ঘন এবং আমরা স্প্যানিশ নাগরিকের মুক্তি চাই, যাকে নেতানিয়াহু সরকার অবৈধভাবে অপহরণ করেছে। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।